নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার সহ আদিবাসী মহিলা সমিতির কর্মীবৃন্দ। আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত বিধায়ককে এদিন পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি বক্তব্য রেখে বলেন, তিনি জনগণের স্বার্থে বিগত দিনের মতো কাজ করবেন। মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যারা গরিব মানুষ এবং যারা আর্থিকভাবে দুর্বল এবং শিক্ষার ক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে ছিল, তাদেরকে সবল করা আর্থিকভাবে এবং শিক্ষাগতভাবে তাদের এবং তাদের পরিবারের সন্তানদেরকে শিক্ষিত করার দায়িত্ব তারা নিয়েছে। তখন তাদের এতটা সুযোগ কত ছিল আমি জানি না, তখন পরিস্থিতি কিন্তু তারা কাজটা করেছিল। এবং সেই ক্ষেত্রে কিন্তু শুধু শিক্ষা না, পাশাপাশি তাদেরকে আত্মনির্ভর করার জন্য দেশের প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণ করা, ট্রেনিং করা বা তাদেরকে উপযুক্ত করা, তাদের মানসিকভাবে প্রথম তৈরি করা, তারপর তাদেরকে বাইরে থেকে বের করে এনে তাদেরকে আত্মনির্ভর করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, যেটা এখন আমাদের সরকার চেষ্টা করছেন, কাজ করছেন। এবং মহিলাদেরকে সবচেয়ে বেশি আমাদের কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী মহিলাদের আত্মনির্ভর করার জন্য যত রকম স্কিম আছে, এবার বাজেটে দেখেছেন মহিলাদের যদি সবচেয়ে বেশি সুযোগ করে দেওয়া হবে, যাতে আমাদের বিশ্বাস, আমরা বিশ্বাস করি এই কমনওয়েলথ একাডেমি এবং বা আদিবাসী মহিলা সমিতি তারা যে কাজ করছে, যদি আমাদের দেশে না। গত 12 জুন গন্ডাছড়ায় ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণ করে ক্ষতিপূরণ প্রদান করা হোক। শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া পরিবারগুলি যেন বাড়ি ফিরে যেতে পারে তার ব্যবস্থা করা হোক। একই সাথে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হোক। শুক্রবার সিপিএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের নিকট এ দাবি জানান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। 7 জুলাই গন্ডাছড়া মহকুমার ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময় আরও অনেক অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে কথা বলার জন্য বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমার যান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নরেশ জমাতিয়া, সুদন দাস, বিধায়ক সুদীপ সরকার, নয়ন সরকার ও রামু দাস। সিপিএম দলের প্রতিনিধিরা গন্ডাছড়া মহকুমার জগবন্ধু পাড়া পরমেশ্বর রিয়াং এর বাড়িতে যায়। পরমেশ্বর রিয়াং 7 জুলাই খুন হয়েছিল। তাঁর পরিবারের লোকজনদের সাথে কথা বলে সিপিআইএম এর নেতৃত্বরা। তারপর সিপিএম নেতৃত্বরা 7 জুলাইয়ের পর গন্ডাছড়ার যে সকল স্থানে অনভিপ্রেত ঘটনা ঘটেছে সেখানে যান, কথা বলেন ক্ষতিগ্রস্ত মানুষের সাথে। শুক্রবার সিপিআইএম এর রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি আরও জানান, ঘরবাড়ি ছেড়ে যারা এখনও শরণার্থী শিবিরে রয়েছে তাদের সাথেও দেখা করে সিপিআইএম নেতৃত্বরা। শরণার্থী শিবিরের আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত লোকজন জানিয়েছেন তাদের ঘরবাড়ি থেকে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিছু পলিথিন দেওয়া হয়েছে। শরণার্থী শিবিরে শিশু সহ বয়স্করা অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে দুবেলা খাওয়া দেওয়া হচ্ছে। জিতেন্দ্র চৌধুরী দাবি জানান, উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের বাড়িতে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক এবং তাদের জন্য পর্যাপ্ত খাওয়ারের ব্যবস্থা করে দেওয়া হোক। শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের পানীয় জলের জন্য একটা ফিল্টারেরও ব্যবস্থা করা হয়নি প্রশাসন থেকে, এমনকি তাদেরকে প্রশাসন থেকে একটা মশারিও প্রদান করা হয়নি বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। যদিও এটা আমাদের বলার কথা না, প্রশাসনকে উপলব্ধি করার কথা। কালকেও কেউ জিজ্ঞেস করছিল আমাদেরকে, কেন মুখ্যমন্ত্রী এখনো, আপনারা তো এর আগেও আইতে চাইছিলেন, আপনাদেরকে আইতে দেয় নাই, কিন্তু এখনো কেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসতেছেন? পাবলিক প্রশ্ন তুলতেছে। কয়েকজন বোধহয় সাংবাদিক তারাও প্রশ্ন তুলছেন, টেলিফোনেও আমাকে অনেকে বলেছেন। হ্যাঁ ঠিক, এটা পাবলিকের মধ্যে এই উপলব্ধি হয়েছে, কিন্তু এটা দুর্ভাগ্যের ত্রিপুরার যে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি প্রশাসন এবং সবকিছুরই তিনি এখন সর্বেসর্বা, আমরা বলবো ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রী সাথে তার বিশ্বস্ত, অতি বিশ্বস্ত পুলিশের মহানির্দেশক
যাকে দিয়ে সারা ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্র জবাইয়ের সমস্ত কাজে লাগাচ্ছেন, সেই ডিজি সাহেবকে, সাথে মুখ্য সচিব এবং রেভিনিউ সেক্রেটারিকে নিয়ে আমাদের পার্টির তরফ থেকে, আমাদের পরিষদীয় দলের তরফ থেকে এই অনুরোধ জানাবো, তিনি গন্ডাছড়াতে যান। তিনি আগরতলাতে বসে হর ঘর তিরঙ্গার প্রস্তুতি নেন। আরে এখানে তো 165 পরিবারের ঘরই নাই, আর আপনি এখানে বসে হর ঘর তিরঙ্গার আওয়াজ তুলছেন। আপনার তো লজ্জা থাকা উচিত, আপনার তো একটু মানবিক ইয়ে থাকা উচিত। আপনি সেখানে যান। কেন বলছি আমি ডিজি এবং রেভিনিউ সেক্রেটারি? কারণ শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া পরিবারগুলি যতদিন না পর্যন্ত বাড়ি ঘরে ফিরে যেতে পারবে ততদিন পর্যন্ত তাদের জন্য পর্যাপ্ত খাবারের সহ প্রয়োজনীয় সবকিছু প্রশাসন থেকে প্রদানের দাবি জানান জিতেন্দ্র চৌধুরী। তিনি আরও দাবি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতি সঠিকভাবে নিরূপণ করে ক্ষতিপূরণ প্রদান করা হোক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যেন পুনরায় তাদের জীবন জীবিকা, ব্যবসা বাণিজ্য এমনকি কৃষিকাজ শুরু করতে পারে। তার জন্য কম সুদে তাদের জন্য ঋণের ব্যবস্থা করার দাবি জানান জিতেন্দ্র চৌধুরী। এগুলো দেখে উপলব্ধি করেছি, যারা সরাসরি যারা ক্ষতিগ্রস্ত এবং অন্যান্যভাবেও বাজার ইত্যাদি না মিলার কারণে, কাজকর্ম না হওয়ার কারণে প্রায় গোটা গন্ডাছড়া মহকুমার জনসাধারণই এই ক্ষেত্রে কোনো না কোনোভাবে এফেক্টেড। অবশ্যই এই 165 পরিবার সবচেয়ে বেশি এফেক্টেড। তো আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে যে দাবি রাখব, যে সাজেশন আমরা রাখব প্রাথমিকভাবে, যে এই পরিবারগুলো যতদিন না তাদের বাড়ি ঘরে ফিরতে পারছেন, এই যে ক্যাম্পের অবস্থা বললাম, সেই ক্যাম্পে শুধু ক্যাম্পে কোনো রকমে একটা মাথা গোজানো ঠাই করে দেওয়া না, তাদের প্রপারলি খাওয়া, পড়া, স্বাস্থ্য এবং সমস্ত কিছু মেনটেন করার জন্য, এমনকি যে সমস্ত শিশুরা যাদের স্কুল আছে, বালুবাড়ি আছে, তারাও যাতে টেম্পোরারিলি সে সুযোগগুলি পান। যতদিন সে ব্যবস্থা না হয়, তাদের এই স্কুলে হোক বা অন্য কোনো একটা ভালো জায়গাতে তাদের এটা করতে হবে। 2, আমরা কথা বলেছি প্রত্যেকটা পরিবারের সাথে যে আপনাদের যে এত ক্ষতি হল, বিশাল ক্ষতি হল, এগুলো সরকারের তরফ থেকে সাধারণত রেভিনিউ ডিপার্টমেন্ট লোক তারা গিয়ে অ্যাসেসমেন্ট করেছে কিনা। দেখা গেল তাদের আলোচনা অনুযায়ী ঠিক প্রপারলি সেরকম ভাবে নথিভুক্ত করেনি। কেন এটা করা দরকার? কদিন আগে দেখেছি সরকার যে এই 95,000 টাকা না কত টাকা করে জানি মাথা পিছু এরকম কিছু স্যাংশন করেছে, কিন্তু তাদের বাড়ি ঘর সম্পত্তি, দোকানপাট এবং অন্যান্য যে এই জীবিকার যে উৎসগুলো যেরকম ভাবে ধ্বংস হয়েছে, 95,000 টাকা তো নস্যি। কিভাবে তারা পুনরায় তাদের এই জীবন জীবিকা এটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলবেন? কাজে ইনটু 2 তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এগুলো রেকর্ড করা দরকার। 16 আনা যদি নাও হয়, কিন্তু কিভাবে তার ম্যাক্সিমাম তাদের সেই কম্পেনসেশন দেওয়া যায়, সরকারকে সেই ব্যবস্থা অবশ্যই করা দরকার, সেরকম ভাবে প্ল্যানিং করা দরকার। এবং সেই জায়গায় আমরা বলবো ক্যাশ বাড়িঘর তৈরি করা এবং আরো অন্যান্য কিছুর জন্য তো সাহায্য করতেই হবে। এখন যাদের ব্যবসা বাণিজ্য এমনকি চাষবাস, এখন বর্ষার সিজন, মানে
ঠিক মতো যদি টাইমলি রোয়ানা লাগানো যায়, চাষ হবে না। তো এই ক্ষেত্রেতে তারা তাদের যাতে জীবন জীবিকা পুনরায় গড়ে তুলতে পারে, আমাদের ডিমান্ড হলো যে লো ইন্টারেস্টে, একদম নো ইন্টারেস্ট বলছি না, লো ইন্টারেস্টে লং টার্ম ঋণ দিয়ে হলেও তারা যাতে দোকান পাট, ব্যবসা বাণিজ্য, জীবন জীবিকা শুরু করতে পারে, এই পরিকল্পনা করা দরকার। 7 জুলাই থেকে তার পরবর্তী সময় গন্ডাছড়া মহকুমার ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি তিনি জানান অগ্নিসংযোগ ও লুটের ঘটনা আগেও রাজ্যে ঘটেছে, কিন্তু গন্ডাছড়ার ঘটনা একটু নতুন। গন্ডাছড়া মহকুমায় মানুষের বাড়িঘর ভেঙে লুটপাট করা হয়েছে প্রথমে, তারপর সে বাড়িতে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। রক্ষা পায়নি গৃহপালিত পশু। 15 থেকে 20টি যানবাহন ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দোকানও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সান্দন টিভি। বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশন থেকে 8 জন বাংলাদেশি সহ 2 জন ভারতীয় দালালকে গ্রেপ্তার করে আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি জানায়, ধৃত বাংলাদেশি নাগরিকরা কলকাতা ও চেন্নাই যেতে চেয়েছিল। তাদেরকে সহযোগিতা করছিল ধৃত ভারতীয় 2 নাগরিক। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানার সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত বাংলাদেশি নাগরিকরা হল শাহাদাত হোসেন, তৃষ্ণা আক্তার, শাপলা আক্তার, রাজু আহমেদ, শাহ আলম, সুখদ্রি শেখ, মোহাম্মদ বিপ্লব এবং করিম শেখ। অপরদিকে ধৃত ভারতীয় নাগরিকরা হল মেলাঘরের বাসিন্দা রতন পাল ও শুক্লা সরকার। শুক্রবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মোট 8 জন বাংলাদেশি এবং 2 জন ভারতীয় নাগরিককে অ্যারেস্ট করা হয়েছে। তারা অ্যাকচুয়ালি ওই কলকাতা চেন্নাই যেতে চেয়েছিল এবং ওই 2 জনই তাদেরকে সহযোগিতা করছিল। তো এই সুবাদে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করা হয় তাদের বিরুদ্ধে। আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড। তো নাম জিজ্ঞেস করলে যারা বাংলাদেশি তারা বলেছে একজন শাহাদাত হোসেন, চট্টগ্রাম ডিস্ট্রিক্টে বাড়ি, বাংলাদেশ, আর একজন তৃষা আক্তার, শাপলা আক্তার, রাজু আহমেদ, শাহ আলম, সুখদ্রি শেখ, এমডি বিপ্লব এবং করিম শেখ। একজন তারা হলো 8 জন, আর 2 জন যারা মেলাঘরের বাসিন্দা তারা হলো শ্রী রতন পাল এবং শুক্লা সরকার। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তাদেরকে কোনো রিমান্ডের আবেদন জানানো হবে? হ্যাঁ, রিমান্ড হবে। কোন জায়গায় যে ঢুকেছে সে খবর কি পেয়েছেন আপনারা? অ্যাকচুয়ালি এটা তো আন্ডার ইনভেস্টিগেশন, তো আমরা রিমান্ডে দেখব এবং দফায় দফায় তাদের এখনো জিজ্ঞাসাবাদ চলছে। বাঁকা পথে সার্টিফিকেট বের করে চাকুরি হাতে নেওয়ার চেষ্টা করছে একটা অংশের যুবকরা। তারা সকলে উত্তরপ্রদেশ এবং বিহারের বাসিন্দা। তাই এর প্রতিবাদে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন বিক্ষোভ দেখায় বেকাররা। এদিন তারা বিক্ষোভ প্রদর্শন করে সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানান, প্রতিবছর উত্তরপ্রদেশ, বিহার সহ বিভিন্ন রাজ্য থেকে যুবকরা ত্রিপুরায় এসে 1 থেকে 2 লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো পিআরটিসি সার্টিফিকেট বের করে সরকারি চাকুরি পেয়ে যাচ্ছে। এবছরও এসএসসির জিডি পরীক্ষার জন্য তারা এ ধরনের বাঁকা পথ অবলম্বন করেছে। এতে করে ত্রিপুরার জন্য যে নির্ধারিত কোটা থাকে সেগুলো পূরণ করে নেয় তারা। ফলে ত্রিপুরার বেকার যুবকরা বঞ্চিত হয় চাকুরি থেকে। এর প্রতিবাদে তারা আন্দোলন শুরু করেছে। অবিলম্বে ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পূর্ব আগরতলা থানার পুলিশ। পুলিশ তাদের আশ্বস্ত করে বিষয়টি অবশ্যই দেখা হবে। তারপর আন্দোলন প্রত্যাহার করে তারা মানে সবাই মিলে একভাবে আইসি, কারণ কেন্দ্রীয় বাহিনীতে দেখা যায় যেমন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এসএসসিজিডির মাধ্যমে যে নিয়োগটা হয় এটা স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি থাকে। স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি বলতে প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা মানে কোটা থাকে। ধরুন আসামের জন্য 50টা বা 500টা, ধরুন 500টা আসামের জন্য, ত্রিপুরার জন্য 500টা। ত্রিপুরার জন্য যে 500টা কোটা রয়েছে, ত্রিপুরা ছেলে মেয়েরাই এই কোটাটা মানে বুক করতে পারবে, যেমন চাকরিটা করতে পারবে। কিন্তু দেখা গেল যে বহিরাগত ক্রিমিনালরা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এসে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকা দিয়ে, ঘুষ খাইয়ে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে পিআরটিসি অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট বের করে নিয়ে ত্রিপুরার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে তারা চাকরিগুলো নিয়ে নিচ্ছে। এইভাবে তো করলে আমাদের ত্রিপুরা তো এমনিই নিচে রয়েছে, আরও নিচে রয়ে যাবে।
তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমরা জানাই যে আমাদের এই দাবিটা দেখুন। বৃহন্নলা সেজে ভারতে প্রবেশ করতে গিয়ে পানিসাগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার 7 বাংলাদেশি। ঘটনার বিবরণে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে পানিসাগর থানার পুলিশ আসাম আগরতলা জাতীয় সড়কে পানিসাগর নাকা পয়েন্টে তল্লাশি নামে। আগরতলা থেকে গুয়াহাটিগামী AS01 LC 1412 নম্বরের একটি বাস গাড়ি থেকে সন্দেহভাজন 7 জনকে আটক করে নিয়ে আসে পানিসাগর পুলিশের হেফাজতে। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এরা সকলেই বাংলাদেশের বাসিন্দা। তারা বিনা পাসপোর্টে বেআইনিভাবে বাংলাদেশ থেকে আখাউড়া সীমান্ত হয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে দূরপাল্লার বাস গাড়িতে করে গুয়াহাটি হয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। ধৃতদের মধ্যে 2 জন বৃহন্নলা, বাকি 5 জন বৃহন্নলার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করত। আমরা বড় ক্লাস করতে ক্লাস করে আসতে আমাদের বলা হয়েছে মুম্বাইতে গেলে মুম্বাইতে গেলে ওখানে বাতি মানে ট্রেন কালেকশন বাস কালেকশন করতে দিব, এই কারণে নিয়ে আসা। আপনারা কজন ছিলেন? আমরা এই 7 জন 7 জন। তারপরে বাংলাদেশ থেকে যারা এসে কিভাবে এসেছে? বর্ডারে পাঠালাম দালালের মাধ্যমে কথা বলা। বিকেলবেলা আমাদের যে পানিসাগর পিএসএ নাকা পয়েন্ট আছে, সেখানে বিকেল চেকিংয়ের সময় আমরা একটা বাসকে চেক করছিলাম। তখন ওদেরকে আমরা সাসপিশিয়াসলি জিজ্ঞেস করি, তো ওদের কথায় আমরা বুঝে যাই যে ওরা বাংলাদেশি ন্যাশনাল। তারপর ওদেরকে নামিয়ে ওদের ডকুমেন্ট চেক করা হয়। যদিও 1-2 জনের আধার কার্ড এবং প্যান কার্ড শো করেছে, তারপরে আমরা যখন একটু হার্শলি ওদেরকে জিজ্ঞেস করি তখন ওরা স্বীকার করেছে যে ওরা ফেক ডকুমেন্ট বানিয়েছে। আগরতলা থেকেই কেউ হয়তো ওদের জন্য ফেক ডকুমেন্ট রেডি করেছে। যাই হোক, ওরা স্বীকার করেছে ওরা বাংলাদেশি ন্যাশনাল এবং ওরা বোম্বে যাচ্ছে থ্রু গুয়াহাটি। পরবর্তীকালে আমরা ওদেরকে ডিটেইন করি এবং স্পেসিফিক কেস রেজিস্টার করা হচ্ছে ওদের এগেইনস্টে। উন্নত মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের উপর গুরুত্ব দিয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সের বিশেষজ্ঞ চিকিৎসকের দল কমিউনিটি হেলথ অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন। শুক্রবার জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচির উপর কমিউনিটি হেলথ অফিসারদের রাজ্য স্তরের প্রশিক্ষণের সমাপ্তির দিন ছিল। অনুষ্ঠানে উদ্বোধন করেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে। জাতীয় মানসিক স্বাস্থ্য কার্যক্রম, জাতীয় স্বাস্থ্য মিশন, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স বেঙ্গালুরুর গোল্ডম্যান সেক মেন্টাল হেলথ প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগরতলা প্রজ্ঞা ভবনে কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের উপর 4 দিনের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়। রাজ্যের 4 শতাধিক কমিউনিটি হেলথ অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়। মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানে প্রাথমিক পর্যায়ে উন্নত করার লক্ষ্যে বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সের 9 জন বিশেষজ্ঞ রিসোর্স পার্সন কমিউনিটি হেলথ অফিসারদের ক্ষমতা এবং জ্ঞান দক্ষতা বাড়ানোর উপর বিশেষ করে জোর দেন বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব। सेक्टर में अगर हमें अच्छा काम करना है तो हम मेंटल हेल्थ एस्पेक्ट को हम नजरअंदाज नहीं कर सकते। और जो अभी मैडम ने बताया कि मेंटल हेल्थ को एक निगेटिव एंगल से देखना नहीं चाहिए। अगर कोई डिप्रेशन में है, कोई समझो किसी का छोटी छोटी बात पे गुस्सा आ जाता है, मूड चला जाता है, तो जो साइकेट्रिक कंसल्टेशन है उसमें कोई भी हिचकिचाहट नहीं होनी चाहिए। और ये कम्युनिटी में हमें अवेयरनेस लाना पड़ेगा। लोग कभी कभी स्वीकार नहीं करते कि मेरे साथ कैसे हो सकता है, मेरे साथ मेंटल हेल्थ का प्रॉब्लम कैसे हो सकता है, मैं तो इतना अच्छा हूं, इतना मेरा तबीयत अच्छा है, मैं कभी बीमार नहीं होता हूं और मेरे साथ ये कैसे हो सकता है। ये जो एक्सेप्ट करने का जो बात है, लोग एक्सेप्ट नहीं कर पाते। दूसरा कि अगर हम साइकेट्री के पास जाएंगे तो समाज में लोग क्या बोलेंगे, फैमिली में लोग क्या बोलेंगे, ये मन में
কমলপুর আমবাসা সড়কের কলাছড়িতে একটি জলের ট্যাঙ্ক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিশ্রামাগারকে গুড়িয়ে দেয়। ঘটনাটি ঘটে শুক্রবার সকালবেলা। গাড়িটি কমলপুর কৃষ্ণচন্দ্র দ্বাদশ বিদ্যালয়ের পাশে থাকা ডিডব্লিউএস এর একটি কার্যালয় থেকে গাড়িতে পানীয় জল ভর্তি করে খোয়াই সড়কের পাশে ওএনজিসির একটি কাজের স্থলে রওনা হয়েছিল। তখনই এই ঘটনা ঘটে। জানা যায়, গাড়িতে থাকা অ্যাসিস্ট্যান্ট সালফাই দেববর্মা চালককে বারবার বলছিল এত জোরে গাড়ি না চালানোর জন্য, কিন্তু চালক তাপস দাস কথা শোনেননি। শেষ পর্যন্ত তিনি কলাছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিশ্রামাগারকে গুড়িয়ে দেয়। এতে আহত হয় সহচালক সালফাই দেববর্মা ও বিশ্রামাগারের সামনে থাকা এলাকাবাসী সুধীর চন্দ্র দেবনাথ গুরুতর আহত হয়। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের কমলপুর অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িকে গিয়ে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তারা। আমি সাথীটা এমন সময় একটা ট্রাক গাড়ি আইয়া গাড়িটার নাম্বার ধরো আমি দেখতে পাচ্ছি না, লক্ষ্য করতেছি না। তার গাড়িটা আইয়ার পুরা ষাট ঘন্টার মধ্যে বাড়ি দিচ্ছে, আর সাত পুরোটা বাইনটা আমার উপর পড়তে পড়ে আমি আর কিছু করতে পারি না। তারপরে পিলার আমার উপরে একটা পরে আসলো, পিলারটা গুণ ধাক্কা ধাক্কা বাইক করছি। আমার ভাতিজা গৌতম, আমার তার একটা ছেলে গৌতম দাস, সে আমারে গিয়ে টাইম না আনছে, আইন একটা টমটম দিয়ে কম হসপিটাল নিয়ে এসেছে। আপনার নাম কি? আমার নাম সুধীর চন্দ্র দেবনাথ, পরিচিত হাটলার। ওয়ানজিসি। এটা কি গাড়ি? জলের গাড়ি? জলের গাড়ি। কই যাচ্ছিলে তুমি? গাড়িতে ছিলে? আমি গাড়ি আসলো, হে হইলো। তুমি কি ড্রাইভার না অ্যাসিস্ট্যান্ট? আমি ড্রাইভার না, আমি অ্যাসিস্ট্যান্ট। এ ড্রাইভার মদ খাইছে। মদ খাইছে? গাড়ি নিয়ে কি করলো? বিশ্রামাগারে তুলে দিল। দুই ব্যক্তিকে আটক করতে গিয়ে পুলিশ হ্যাস্ত-ন্যস্ত। তারপর পুলিশের সামনে ঘটল ধুমধুমার কাণ্ড। ঘটনা তেলিয়ামুড়া গামাই বাড়ি এলাকায়। ধৃত দুই ব্যক্তির নাম পার্থ সারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মা। জানা যায়, তেলিয়ামুড়া থানা এলাকার গামাই বাড়িতে বৃহস্পতিবার একটি বিএসএফ এর গাড়ির সঙ্গে কলেজ পড়ুয়া ছাত্রের এক বাইকের সংঘর্ষ হয়। পরে উভয় পক্ষ মিলিতভাবে এর মীমাংসাও করে নেয়। তৎসঙ্গে এ যান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছে এ দুর্ঘটনার খোঁজ খবর নিয়ে সেই সময় দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে স্কুটি নিয়ে যাওয়ার সময় পার্থ সারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মা নামের দুই মদ্যপ ব্যক্তিকে স্কুটি দাঁড় করায় পুলিশ। তখন সে দুই ব্যক্তির পুলিশের সাথে বাগবিতণ্ডা হয়। একটা সময় পর পরিস্থিতিতে এতটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যে দুই ব্যক্তি পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করে বলে অভিযোগ। তখন পুলিশ তাদের আটক করে থানায় আনতে গেলে প্রচণ্ড বেগ পেতে হয় পুলিশকে। একটা সময় পর স্থানে কিছু যুবক উত্তেজিত হয়ে ধৃত দুজনকে পুলিশের সামনে মারধর করে। শেষ পর্যন্ত পুলিশ হতভম্ব হয়ে দুই যুবককে আটক করে নিয়ে আসে থানায়। বিকাল অনুমান 3টার সময় গামাই বাড়িতে বিএসএফ এর একটি জিপসি গাড়ির সঙ্গে কলেজ পড়ুয়া ছাত্র স্কুটি নিয়ে যাচ্ছিল। ছোট একটি মাইনর একটি অ্যাক্সিডেন্ট হয়। তো যথারীতি আমাদের থানা থেকে এসআই মনোজিৎ দেববর্মা ছুটে যায় ব্যাপারটা দেখার জন্য। তো ওইখানে গিয়ে সেরকম কোনো ইনজারি না থাকার কারণে বিএসএফ পার্সনের সঙ্গে কথা বলে ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করে নেওয়া হয়। ওই সময় দুইজন স্কুটি চালিয়ে যাচ্ছিল, একজন হচ্ছে পার্থ সারথী দেববর্মা এবং অন্যজন হচ্ছে কমলেশ দেববর্মা। তো তারা আমাদের যে পুলিশ অফিসার ছিলেন এসআই মনোজিৎ দেববর্মা, ওনাকে দেখে স্কুটি দাঁড় করিয়ে ওনার সঙ্গে অহেতুক ঝগড়ায় জড়িয়ে পড়ি। তো মনোজিৎ দেববর্মা প্রথমে ওনাদেরকে বলেছিল যে ভাই তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু তারপরেও তারা সেখান থেকে যায়নি, বরং তারা আন্ডার ইনফ্লুয়েন্স অফ তারা স্কুটি চালিয়ে যাচ্ছিল। পরবর্তী সময়ে আমাদের যে অন ডিউটি অফিসার ছিলেন এসআই মনোজিৎ দেববর্মার উপর তারা অতর্কিতে হামলা করে। তো পরবর্তী সময় আমাদের স্টাফ ওনাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময় এসআই মনোজিৎ দেববর্মা সরকারি কর্তৃপক্ষ কাজে বাধা দেওয়ার জন্য একটি সুমোটো কমপ্লিট করে। এই সুমোটো কমপ্লিটের পরিপ্রেক্ষিতে আমরা বিএনএস 2023 ধারা মতো তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ এফআইআর রেজিস্টার করি। টানা দুদিন বৃষ্টির কারণে জলের নিচে তলিয়ে গেছে কৃষি জমি। মাথায় হাত ক্ষতিগ্রস্ত কৃষকদের। দীর্ঘদিন ধরে বৃষ্টির অপেক্ষায় ছিল কৃষকরা, কারণ ধানের চারা রোপণের সময় চলে যাচ্ছিল, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে কৃষকরা ধানের চারা রোপণ করতে পারছিলেন না।
তবে গোমতী নদীর জল ব্যবহার করে মেলাঘরের পার্শ্ববর্তী কৃষি প্রধান গ্রাম অর্থাৎ কলমক্ষেত বড়পাথর ওরমাই গ্রামের কৃষকরা ধানের চারা রোপণ করেছিল, কিন্তু গত দুদিনে টানা বৃষ্টির কারণে অধিকাংশ কৃষকের জমি জলের নিচে চলে যায়। অধিকাংশ কৃষকের ধানের চারা জলের নিচে তলিয়ে গেছে, ফলে এই সকল কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। ক্ষতিগ্রস্ত এক কৃষক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বর্তমানে ওনারা ক্ষতিগ্রস্ত, তবে বৃষ্টি যদি টানা হতে থাকে তবে ওনাদের বেশি ক্ষতি হবে। কৃষক এখন বিপদ আছে। এতদিন আসলে আমরা খরার মধ্যে মানুষ লাগাইতেছে, যাক আমরা অনেক ড্রাইভারে তারপরে আমরা জমি লাগালাম, জমি লাগানোর পরে কিছু আছে জমি অনেক জল তুলে এটি মানে 10-15 দিন না হইতে পারে, কিছু আছে আবার বাইতে আছে। দেন একদিকে বৃষ্টি আমরা ক্ষতি, আরেকদিকে উপকার, একটা আরেকদিকে ক্ষতি হয়েছে। এখন যদি এই বৃষ্টি থাকে, আপনার যদি লাগাতার আরো বৃষ্টি আজকে যদি সারাদিন বৃষ্টি থাকে, আপনার এই যে চারাগুলো রোপণ করেছেন এগুলো কি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে? নষ্ট যেমন খোসা জমিটি আছে যেটি আছে এটি সম্ভবত বেশি, আর যেটি যে টানের উপরে জমিটি নষ্ট হইতো না। টানা 12 ঘন্টার বৃষ্টিতে এক প্রাক্তন স্বাস্থ্যকর্মী মনোরঞ্জন নাহার বসত ঘরে জলে একাকার। রাতে সপরিবার নিয়ে ঘুমোতে পারেনি কেউই। ঘটনার বিবরণে জানা যায়, কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুর 3 নং ওয়ার্ডের বাসিন্দা মনোরঞ্জন নাহা। তার বাড়ি সোনামুড়া বিলোনিয়া বাইপাস সড়কের দক্ষিণ পাশে। অভিযোগ, বাড়ির পাশ দিয়ে একটি রাস্তার কাজ চলছিল। পার্শ্ববর্তী বাড়ির সঞ্জিত দে পানীয় জলের একটি প্রজেক্ট নির্মাণ করেছেন ব্যক্তিগত ব্যবসার স্বার্থে। তিনি এই রাস্তাটি দিয়ে তার প্রজেক্টের জল বোঝাই গাড়ি নিয়ে যায়, কিন্তু জল নিষ্কাশনে কোনো ড্রেন না থাকার কারণে গতকাল সন্ধ্যা রাত থেকে এখন অবধি টানা কয়েক ঘন্টা বৃষ্টির কারণে মনোরঞ্জন নাহার বসত ঘরে জলে একাকার। রাতভর টানা বৃষ্টিপাত হওয়ার কারণে পরিবার নিয়ে সারা রাত অনিদ্রায় ছিল। সকালবেলায় সংবাদকর্মীকে ডেকে নিয়ে এই দৃশ্য দেখান, দাবি করেন প্রশাসনিক সহযোগিতা। এখানে থাকি, কিছুদিন আগে পার্শ্ববর্তী প্লট কিনে সঞ্জিত দে জলের কারখানা করে রাস্তা তৈরি করার পর আমার এখানে একটা জল নিষ্কাশনের ব্যবস্থা ছিল। সেটা কিছুদিন আগে ওর এক ডজার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে সেটাও ভ্যাংচার করে দেয় এবং ওকে অনেকবার বলা সত্ত্বেও এটা রিপেয়ার করে না। এখন আমার ঘরের খাট পর্যন্ত জলে ডুবে যায়। আমি চাই জল নিষ্কাশনী ব্যবস্থা সঠিকভাবে হোক, জেলা প্রশাসন যাতে এটার প্রতি দৃষ্টি দেয়। আগামী দিনেও জমি ঝড়াট করে জমি বাড়িঘর তৈরি হচ্ছে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। জেলা প্রশাসন যাতে এটা শুধু সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করে, আগামী দিনে যাতে আমাদের এই দুর্যোগের সাথে করতে না হয়। রাজধানীর ছাত্রবন্ধু ক্লাবের খুঁটি পূজা অনুষ্ঠিত হয় শুক্রবার। এবছরের দুর্গাপূজায় তাদের থিম রয়েছে সবুজে বাঁচো। এবার তাদের প্যান্ডেল তৈরি হবে স্থানীয় শিল্পী, প্রতিমা তৈরি করবে স্থানীয় শিল্পী। তারা জানিয়েছে, বিগত বছর বাজেট ছিল 40 লক্ষ টাকার উপর। এবছরও তাদের বাজেট গতবারের চেয়ে কিছুটা বেশি হতে পারে। এবছর আমরা সবুজে বাঁচো নিয়ে সামনে রেখে আমরা আমাদের এই প্রতিমা এবং প্যান্ডেল করতে যাচ্ছি। ত্রিপুরার প্রাকৃতিক সম্পদকে নিয়ে বাঁশ, বেত, হ্যান্ডিক্রাফ্টের নানা জিনিস দিয়ে এবার আমরা আমাদের প্যান্ডেলটা ফুটিয়ে তুলবেন আমাদের ত্রিপুরারই বাস্তবিক জয়ন্ত বাবু মহাশয়। এবং প্রতিমাও সাবেকি প্রতিমা হবে, ওই প্রতিমাটাও জয়ন্ত বাবু করবেন, আর লাইটিংটা করবেন আমাদের আগরতলায় তপন বাবু। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন সামন টিভির পর্দায়। নমস্কার।